ঢাকায় ইসরায়েলের বিমানের অবতরণ, জামাতের প্রতিবাদ, বিএনপি এবং সরকারের নীরবতা। এ মাসে 7 তারিখ এবং 11 তারিখ এই 2 দিনে ইসরায়েলের বিমান সরাসরি ঢাকা অবতরণ করে। একটি 7 তারিখ, একটি 11 তারিখে সরাসরি এসেছিল। জামাত এটার প্রতিবাদ জানিয়েছে যে তাদের ভাষায় যা বলার তা বলার পরে বলছে যে এরকম কেন ইসরায়েলের বিমান এই দেশে অবতরণ করল। সরকারি কর্মকর্তা জানিয়েছেন যে এই বিমানটি অবতরণ করেছিল পোশাক নেওয়ার জন্য, গার্মেন্টসের সামগ্রী নেওয়ার জন্য তারা এই বিমানটি এনেছিল। সেগুলো পোশাক আশাক এগুলো নিয়ে চলে গেছে। আর কেউ কেউ দাবি করেছে যে তাদের মধ্যে এটা ইসরায়েলের বিমান না, আমেরিকার নিবন্ধিতকরণ। আমি ওগুলো কাগজপত্র মার পেছে যেতে চাই না, আমি স্ট্রেট কাট বক্তব্য দিই। সেটা হলো যে আমি ওয়েলকাম জানাই, খুব ভালো কাজ করেছে। ইসরায়েলের শুধু কার্গো বিমান না, সরাসরি ফ্লাইট হওয়া উচিত বাংলাদেশ, ঢাকা টু তেল আবিব। নো ভায়া ভারত, নো ভায়া তুর্কি, নো ভায়া এনি আদার কান্ট্রি, নো ভায়া জর্ডান, ডাইরেক্ট ঢাকা টু তেল আবিব সরাসরি ফ্লাইট থাকা দরকার বাংলাদেশে প্রতিদিন কয়েকটা। আমি ওয়েলকাম জানাই, আমি স্বাগত জানাবো। বাংলাদেশ সরকার যদি তেল আবিবের সাথে কূটনৈতিক সম্পর্ক তারা ওয়েলকাম। অবশ্যই এরকম একটা পৃথিবীতে এরকম একটা শ্রেষ্ঠ সম্প্রদায়, শ্রেষ্ঠ দেশের একটি, যারা সারা পৃথিবীকে শাসন করে, যাদের বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা জ্ঞানে তারা অনেক উন্নত, আমরা তাদের সাথে সম্পর্ক রাখবো না কেন? ফিলিস্তিনের সাথে তাদের মারামারি, ফিলিস্তিনি তাও কি একটা অংশ হামাসের সাথে, হামাসের সন্ত্রাসীদের সাথে তার মারামারি, তার জন্য আমরা সম্পর্ক বন্ধ করে দিব? আমরা অবশ্যই ইসরায়েলের সাথে সম্পর্ক আমরা চাই। অন্তত যারা স্বাধীন চিন্তা চেতনার অধিকারী, যারা রাজনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি বুঝে, তারা অবশ্যই ওয়েলকাম জানাবে এবং জানানো উচিত আমাদের সাথে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক হলে সমস্যাটা কোথায়। এটা নিয়ে বাংলাদেশের ডিবেট হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, গবেষণা হওয়া উচিত, তারপর করে আমার মতো ছেড়ে দেওয়া উচিত। বাংলাদেশ সরকার উচিত শুধু কার্গো বিমান না, সরাসরি যেন তাদের মালামাল আসে। তবে বিষয়টা জামাত যেমন বলেছে রহস্যজনক, আসলেই ইসরায়েল কি আর চিজ হ্যাঁ এতদিনে বুঝতে পেরেছেন তো? এই যে আমরা শুনতাম মুসলিম কান্ট্রির সাথে সম্পর্ক উন্নয়ন ঘটছে, বোঝা হলো সেই মুসলিম কান্ট্রির মধ্যে বাংলাদেশের বাইরে না। সমাজদার গেলে ইশারা বেকাবিয়ে। শেখ হাসিনার পররাষ্ট্রনীতি বোঝার মতো আকল আপনাদের হয় নাই, বুঝতে পারছেন? শেখ হাসিনাকে তার বাবার মতো বঙ্গবন্ধু, জাতির জন্য বঙ্গবন্ধু সহজ সরল মনে করবেন না। তিনি খুব পর খাওয়া মানুষ এবং ঝানু, বোঝা গেল তিনি যে একটা ঝানু জিনিস, ঝানু রাজনীতিক। তিনি শুধু আপনাদের ভাষায় তিনি জোর করে ক্ষমতা নেন না, তিনি কূটনৈতিক জ্ঞান যে রাখেন তার প্রমাণ। যে ব্যাপারে বিএনপি অনেক পিছিয়ে কূটনৈতিকভাবে। তবে খুব আমি আরও পছন্দ করছি বিএনপি ব্যাপারে কোনো প্রতিবাদ করে নাই, বিএনপি এটা নিয়ে কোনো কথাই বলে নাই। বিএনপি নিজেরা বরং একটি উদার গণতান্ত্রিক দল বলে তারা দাবি করে। ইভেন জামাত বা ইসলামপন্থী দলগুলো দাবি করেছে যে ফিলিস্তিনিতে আক্রমণ, ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে বিএনপি সেরকম সক্রিয় ভূমিকা রাখে নাই, সক্রিয় প্রতিবাদ জানা নাই, যা তারা কামনা করে তাদের ভাষায় প্রতিবাদ জানা নাই। বিএনপির পররাষ্ট্র দপ্তর, বিএনপির তথ্য দপ্তর থেকে জানানো হয়েছে যে তারা বিএনপির পক্ষ থেকে তারেক রহমান তো বক্তব্য দিয়েছে, সেটা তো আছেই, কিন্তু তাদের কূটনৈতিক বক্তব্য যেটা বিএনপির পররাষ্ট্র দপ্তর, বিএনপির আন্তর্জাতিক দপ্তর, বিএনপির তথ্য দপ্তর, এগুলো থেকে তারা জানিয়েছে যে বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। তারা বিভিন্ন বিষয় চিন্তা করে বক্তব্য দেয়। তাদের দলের নেতা তারেক রহমানের বক্তব্য তাদের বক্তব্য, বুঝতে পারছেন তো? তারা বক্তব্যটা জামাতের ভাষায় তারা বলেনি, হেফাজতের ভাষায় তারা কথা বলেনি, এমনকি চরমনের ভাষায় কথা বলে নাই, নেজাম ইসলামের ভাষায় কথা বলে নাই। কারণ বিএনপি তো আসলে একটি গণতান্ত্রিক দল। সেটা আপনারা যতই বিতর্ক করেন, বিএনপি তো আর এই একটা সন্ত্রাসী সংগঠন না, বিএনপি তো কোনো ধর্মীয় সংগঠন না। বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং অবশ্যই আধুনিক গণতান্ত্রিক দল, নিঃসন্দেহে। আপনি যতই আমরা অস্বীকার করি তা না, বিএনপি তোর পারে না। তাহলে ইসরায়েল নিয়ে তাদের ভাষা, কিন্তু বিএনপির ভাষা কিন্তু জামাত ইসলাম, নেজামে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনায় এদের সাথে মিলে না। আপনারা খুব গভীরভাবে লক্ষ্য করেন। এবং এটা জামাতের অভিযোগও করেছে, কেন তারা বিএনপিরা তাদের ভাষায় কথা বলে না। তো বিএনপি জামাতের ভাষায় কেন কথা বলবে? জামাত কি বিএনপির ভাষায় কথা বলে? যাই হোক, যা বলছিলাম, এইখানে বিকাশ নুরা পরিষদের, ওই গণরিয়া পরিষদের লোকটা আছে না, আবার তারেক নাকি কি জন্য দেখলাম যে এইটা নিয়ে খুব বিরাট সমালোচনা করলো। ও আমার সমালোচনা বিজ্ঞ, কূটনৈতিক জ্ঞান থাকলে খুব নীরব থাকতা, বুঝছো তারেক?
গণরিয়া পরিষদই তোমার আকলে ঢুকবে যে কোনটা, তোমার আকলে ঢুকবে ইসরায়েলের রাজনীতির বাংলাদেশ দেশ চালানো? তোমার যে দলের নেতা সেই নূরের বিরুদ্ধেও তো ইসরায়েলের সাথে যোগাযোগের অভিযোগ আছে এবং মতান্তর সে স্বীকার করছে, ভুলে গেছ? যাই হোক, আমরা এবার আসল কথায় আসি। পাকিস্তানপন্থীরা সবাই না, আমরা আবারও বলি, এবার এই সময় বিএনপিকে অভিযুক্ত করি নাই, কারণ বিএনপি এ ব্যাপারে কোনো বিবৃতি দেয় নেই। সরকার তো এড়িয়ে গেছে এই তেল আবিব থেকে ঢাকায় সরাসরি বিমান আসার, তাও একটা নয়, পরপর দুইটি, একটা 7 তারিখ আর একটা ঈদের দিন। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি খুব ব্যস্ত ছিলাম, মানে আমি এতই ব্যস্ত ছিলাম যে আমার খাওয়া ঘুমের ঠিক ছিল না। এখন আমি দীর্ঘ সময় যাবৎ আমি বিনিদ্র, তো সেই জন্য এইগুলো কথা বলতে পারি নাই। কালকে থেকে ফ্রি হবো ইনশাআল্লাহ, দেখবেন কালকে থেকে শুরু করবো আবার। যা বলছে কালকে সন্ধ্যা থেকে শুরু করবো লাইভ আবার। যা বলছিলাম, এই যে গণরিয়া পরিষদের তারেক, বিএনপির তারেক রহমান নেই, গণরিয়া পরিষদ তারেক যে চিৎকুটটা দিল এই ইসরায়েলের বিমান বাংলাদেশ আসছে কেন? তোর বাপের দেশ, তোর বাপের দেশ এটা গণরিয়া পরিষদ। তুই দেশ চালাস, জামাতের দেশ এটা, জামাত তো পাকিস্তানের, ওইখানে চলে যাক। এই দেশ কীভাবে চলবে বাংলাদেশে যারা বিশ্বাস করে তারা চিন্তা করবে। পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম তুলে দেওয়া হয়েছে, খুব ভালো করেছে, গুড ডিসিশন। সারা পৃথিবীতে আমাদের সম্পর্ক থাকতে হবে। পাকিস্তান 30 লক্ষ লোক হত্যা করছে, তার সাথে তুমি কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিরোধিতা করো না। ইসরায়েলের আমাদের বিরুদ্ধে, ফিলিস্তিন আমাদের পক্ষে ছিল নাকি স্বাধীনতা যুদ্ধে? ফিলিস্তিনি বদমাইশগুলো ছিল আমাদের পক্ষে, আমাদের স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে। তা তো পাকিস্তানের সমর্থন করছে। আরও তথ্য দেয়, এই যে গণরিয়া পরিষদ তারেক যে অভিযোগ করলো বাংলাদেশ সরকারকে, আর এই তথাকথিত রাজনৈতিক দল জামাত, পেয়ারা পাকিস্তানের প্রতিনিধি, বাংলাদেশের পাকিস্তানের প্রতিনিধি এই জামাতে ইসলাম তথাকথিত, আসলে তো জামাতে পাকিস্তান আর হেফাজতে পাকিস্তান। এরা কিসের বাংলাদেশের দল? এগুলো তো বাংলাদেশের দল হইতেই পারে না, যে নিবন্ধন বাতিল না খালি রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া উচিত। 2018 সালে যে এইখানে তো আসছে কার্গো বিমান, 2018 সালে যে তোমাদের পেয়ারা পাকিস্তানে সামরিক ঘাঁটিতে ইসরায়েলি বিমান ছিল 10 ঘন্টা, সেটা তো কথা বলো নাই, তখন প্রতিবাদ করো নাই যে ইসলামী পাকিস্তানে কেন ইসরায়েলের বিমান? মনে করছো তোমরাই খালি পড়ো, আমরা পড়াশোনা করি না, তাই না? পাকিস্তান যে 2018 সালে আসলো, অক্টোবরে আসছিল, আগেই অক্টোবরে খবর প্রকাশ হয়েছে। ইসরায়েলের হারজেত পত্রিকা আসছিল, পাকিস্তানের পত্রিকা আসছিল, এবং মিডল ইস্ট আই এরকম একটা নাম পত্রিকা আসছিল। কই তখন তো তোমরা প্রতিবাদ করো না, ইসরায়েল কেন ইসরায়েলের বিমান তো সামরিক ঘাঁটিতে। এবং আরও অভিযোগ করা হয় যে, এবং চাক্ষ্য সাক্ষী আছে, আরও অভিযোগ করা হয় যে সেই বিমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিল, 10 ঘন্টা পাকিস্তানের থেকে রাজনৈতিক সামরিক আলোচনা করে তারপর ফিরে গেছে, এই অভিযোগও ছিল। তখন তো তোমরা কথা বলো নাই। আর বাংলাদেশে ইসরায়েলের 2টি বিমান আসছে মাল নিতে, এই গার্মেন্টসের মাল তোমাদের লেগে গেছে। হ্যাঁ, ঘটনা কি? তোমাদের আব্বা পাকিস্তান, গণরিয়া পরিষদের আব্বা, জামাতে ইসলামের আব্বা, হেফাজতে ইসলামের আব্বা, চরমনের আব্বা, নিজামে ইসলামের আব্বা, মুসলিম লীগের আব্বা, খেলাফতে মজলিসের আব্বা পাকিস্তানে যে আসলো ইসরায়েলের বিমান এবং 10 ঘন্টা থাকলো, সেটা নিয়ে প্রতিবাদ করছিলা? কোনোদিন তো করো নাই। এখন আমরা বললেই বলবে আমাদের বক্তব্য আওয়ামী লীগের পক্ষে দিছি না, আওয়ামী লীগের পক্ষ তো সরকারের পক্ষে দিইনি, আমরা ঘটনাটা জানালাম। তোমাদের তো দ্বৈত, তোমাদের তো মুনাফেক, 71 সালে মুনাফেকি করছো, এখনও তো মুনাফেকি। তোমার পাকিস্তানে যে 10 ঘন্টা ছিল তার সামরিক ঘাঁটিতে, নূর খান ঘাঁটিতে, রাওয়ালপিন্ডিতে, এটা মনে রেখে বলে দিলাম। তখন তো প্রতিবাদ করো নাই। আচ্ছা, এটাও গেল 1998 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী যে গোপন প্রতিনিধি দল ইসরায়েলে পাঠাইছিল, সেটা মনে আছে? আমরা বলি নাই। কত সাল? 1998 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গোপন প্রতিনিধি দল গিয়েছিল ইসরায়েলে। সেগুলো তো ভুলে গেছে এত তাড়াতাড়ি? আমরা কিন্তু বলি নাই। ঘটনা যাই হোক, আমরা জানি সরকার একটা গেম খেলেছে এখানে, কূটনৈতিক গেম। অবশ্যই বিরাট একটা ডিল হয়েছে, বিরাট একটা রাজনৈতিক অর্থনৈতিক আলোচনা হয়েছে, রাজনৈতিক অর্থনৈতিক ইত্যাদি ইত্যাদি। কারণ রাজনৈতিক ব্যাপারটা তো খুব গভীর। ইসরায়েল মানে সামরিক বিষয়, ইসরায়েল মানে প্রযুক্তির বিষয়, ইসরায়েল মানে বিজ্ঞানের বিষয়, ইসরায়েল মানে অর্থনৈতিক বিষয়, সব কিছুই জড়িত। আমি ওয়েলকাম জানাই, মানে সেখানে শুধু অবশ্যই সরকারের সাথে একটা কিছু হয়ে গেছে যেটা বিরোধী দল নেতিবাচক বলবে, কিন্তু বিএনপি এবার কথা বলবেন আমি জানি। এবং বিএনপির এই ব্যাপারে কূটনৈতিক
কূটনৈতিক সফলতা দেখালো আমি মনে করি। এখনও তারা ওই 11 তারিখ 7 তারিখ আজকে হলো 13 তারিখ, তারা কোনো প্রতিবাদ করে নাই। ভেরি গুড ডিসিশন নিয়েছে বিএনপি। আমি মনে করি বিএনপির একটা কূটনৈতিক প্রাজ্ঞতার কূটনৈতিক বিচক্ষণতা দেখিয়েছে, ভেরি নাইস। আর বাংলাদেশের সাথে অবশ্যই ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে ডাইরেক্ট আমি কামনা করি, বাংলাদেশ সরকারকে অনুরোধ করব এবং বিএনপিকে অনুরোধ করব যে আপনারা এদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে। আপনি কেন তা করবেন না? ওয়াই নট? আমার দেশের স্বার্থে আমি করবো না? 100 বার করবো। আমার দেশ, আমার জাতি, আমার সম্প্রদায় ডেভেলপের জন্য আমি যে কোনো দেশের সাথে সম্পর্ক করব এবং সম্পর্ক ছিন্ন করব। সবার আগে দেশ, এটা মনে রাখতে হবে। দলও না, আর কোনো ঘাউরামি চিন্তাও না। আমার ভাষায় বললাম, ওই ফিলিস্তিনের কয়টা ওই হামাস সন্ত্রাসের জন্য আমরা একটা দেশের সাথে যারা বিশ্ব পরিচালনা করে তাদের সাথে সম্পর্ক নষ্ট করবো কেন? অবশ্যই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক স্থাপন, যেমন ঢাকা তেলাবিব ঢাকা ফ্লাইট চালু করা উচিত এবং দাবি জানাই সরকারের কাছে এবং বিরোধী দলকে অনুরোধ করবো। বিরোধী দল মানে বিএনপিকে বলছি, তাদের অনুরোধ করবো আপনারা এই বিষয়ে নীরব থাকবেন। আপনারা ওভারলুক করে যাবেন। জানি সরাসরি পক্ষ নিতে পারবেন না, তাহলে গালাগালি করবে, আপনাদের ভোট কমে যাবে। ভোট কমলেও ভোট হইলে আপনি ইলেকশনে ক্ষমতা যেতে পারবেন না, এবার বুঝে গেছেন আপনার। তাই আন্তর্জাতিক নিয়ম নীতি মেনেই চলারাই বিএনপির জন্য ভালো, দেশের জন্য ভালো, আওয়ামী লীগের জন্য